আজকে আমরা ক্লাস 11-এর মহাকর্ষ চ্যাপ্টারটার তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে আজকে দেখো আমাদের আলোচনার ক্ষেত্রে আমরা মহাকর্ষীয় স্থিতিশক্তি, মহাকর্ষীয় বিভব এই ধরনের রাশিগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে পৃথিবী, যার ভর ক্যাপিটাল এম, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এই পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্বে একটি বস্তু আছে, যে বস্তুর ভর হচ্ছে স্মল এম। তাহলে এদের প্রাথমিক দূরত্ব সেটা অসীম। আমরা কি করলাম? আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান F = G m1 m2 r²। যখন r এর মানটা অসীম হচ্ছে তখন F এর মানটা 0, অর্থাৎ অসীম দূরত্বে থাকা বস্তুর উপরে কোনো বল ক্রিয়া করছে না। এবার কি হলো? কোনো বাহ্যিক সংস্থা, সেই সংস্থা চাচ্ছে এই যে এন ভরের যে স্মল এন ভরের যে বস্তু তাকে আমরা পৃথিবীর কাছে নিয়ে আসব। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন পৃথিবীর কাছে নিয়ে আসব তখন আমরা বলতে পারি যে এই বস্তুটার প্রাথমিক দূরত্ব ছিল অসীম এবং সেটা যখন পৃথিবীর পৃষ্ঠে আনবো তখন বস্তুটা এখানে থাকবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, অর্থাৎ আর ফাইনাল ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে এই ক্ষেত্রে কতটা কৃতকার্য করতে হবে সেটা আমাদের একটু নির্ণয় করতে হবে। দেখো, আমরা বলতে পারি যে যখন আর এর মানটা অসীম তখন এফ এর মানটা 0 এবং যখন আর এর মানটা ক্যাপিটাল আর তখন এফ এর মানটা জি ক্যাপিটাল এন স্মল এন বাই r²। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে বলের মানের পরিবর্তন হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু স্থির মানের বল ক্রিয়াশীল হচ্ছে না। তো যখনই পরিবর্তনশীল বল হয় তখনই আমাদের ক্যালকুলাস বা মূলত সমাকলনের সাহায্য নিতে হয়। তাহলে আমরা কি করছি? আমরা গোটা পথটা না ধরে গোটা পথের মধ্যে যে কোনো একটা দূরত্ব দিচ্ছি। ধরে নিচ্ছি এটা একটা আরবিটারি দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে কোনো একটা সময় এই ক্ষুদ্র বস্তু যে ছিল স্মল এম ভরের তার দূরত্ব ছিল x। তাহলে এই x দূরত্বে যখন ছিল তখন পৃথিবী তার এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছিল। আমরা ধরলাম সেই বলটা হচ্ছে F∗x। F বল, যেহেতু x দূরত্ব তাই আমরা ধরছি এক্ষেত্রে বলটা হচ্ছে F∗x। তাহলে F∗x এর মান হচ্ছে g m স্মল m বাই x²। এবার এই বলের প্রভাবে ধরে নিচ্ছি এই বস্তুটা এখান থেকে এখানে আসলো যখন কেন্দ্র থেকে দূরত্ব হলো x - dx। তার মানে কি? তার মানে এখানটায় যখন ছিল তখন দূরত্ব ছিল x এবং এখনকার দূরত্ব হচ্ছে x - dx। তাহলে এই যে দূরত্বের পরিবর্তনটা হলো কেন? কারণ এই বস্তুটা একটু সরে গেছে। তাহলে কতটুকু সরে গেল? dx পরিমাণ। তাহলে আমরা বলতে পারি যে dx টা যেহেতু প্রায় 0, তাহলে আমরা বলতে পারি এই অবস্থান এবং এই অবস্থানে এই বস্তুর উপরে ক্রিয়াশীল বলের মান প্রায় সমানই আছে এবং তার মানে এইটুকু অংশের মধ্যে যে কৃতকার্য হলো সেটা খুব অল্প হবে, dw, কারণ সরণ অল্প হয়েছে। তাই কৃতকার্য মানে বল ইনটু সরণ। তাহলে g m স্মল m বাই x² dx। তাহলে এই যে কৃতকার্য হলো কতটুকু সরণের জন্য? শুধুমাত্র dx সরণের জন্য। তাহলে মোট কতটা কার্য হলো? তাহলে আমরা কি বলবো? সমাকলন করে পাই। ইন্টিগ্রেশন dw সমান সমান ইন্টিগ্রেশন
gm small m by x square dx। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই যে কৃতকার্য হলো সেই কৃতকার্যটা হচ্ছে মোট কৃতকার্য কি করে পেলাম, সমাকলন করে পেলাম। তাহলে এই ক্ষেত্রে সমাকলন যে করব সেক্ষেত্রে সমাকলনের শুরুটা কত, 0। কেন? কারণ সেক্ষেত্রে দূরত্ব ছিল অসীম এবং সেক্ষেত্রে বলের মান ছিল 0। আর আমরা ধরছি যে মোট কৃতকার্য হচ্ছে w যখন সরণ দাঁড়ালো r, তাহলে ইন্টিগ্রেশন dw মানে w লিমিট, তাই এখানে দেখো gm স্মল m কিন্তু কনস্ট্যান্ট, তাই কি দাঁড়ালো ইন্টিগ্রেশন ইনফিনিটি টু r 1/x স্কয়ার dx। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইকুয়াল টু, আমরা এই সমাকলনটা একটু পাশে করছি, দেখো আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন ইনফিনিটি টু r 1/x স্কয়ার dx ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস 2 dx ইনফিনিটি টু r, x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 লিমিটটা কত, ইনফিনিটি টু r, x to the power minus 1 by minus 1 infinity to r minus 1 by x infinity to r minus 1 by r minus 1 by infinity, তাহলে কি দাঁড়াচ্ছে minus 1 by r। তাহলে gm small m into minus 1 by r, তাহলে w equal to minus gmm by r। তাহলে আমরা পেয়ে গেলাম কৃতকার্য ইকুয়াল টু মাইনাস gmm by r। তাহলে এখন প্রশ্ন হলো যে এই যে কৃতকার্যটা হলো সেই কৃতকার্যটা কতটা ভরকে আনার জন্য কৃতকার্য করতে হলো, আমরা পেয়েছি স্মল m ভরের দরুন কৃতকার্য w। তাহলে একক ভরের জন্য কৃতকার্য কত, w বাই m, একেই বলা হয় মহাকর্ষীয় বিভব v। তাহলে v ইকুয়াল টু দাঁড়ালো w বাই m। তাহলে বিভবের রাশিমালা কি দাঁড়াবে, তাহলে v ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস gm স্মল m by r divided by small m, বা v equal to minus gm by r। এটা কোথায়, পৃথিবীর পৃষ্ঠে। যদি আমরা যদি বলি m equal to 4/3 pi r cube rho, তবে v equal to দাঁড়াচ্ছে minus g 4/3 pi r cube rho by r minus 4/3 pi g rho r square। এটা দাঁড়াচ্ছে মহাকর্ষীয় বিভবের রাশিমালা, বিকল্প রাশিমালা। এখন v equal to w by m, তাহলে এর একক কি দাঁড়াবে, জুল পার কেজি বা r পার গ্রাম, এবং এর মাত্রা কি দাঁড়াচ্ছে, m l square t to the power minus 2 by m, তাহলে l square t to the power minus 2 আছে মাত্রা। তাহলে আমরা পেয়ে গেলাম অসীম দূরত্ব থেকে পৃথিবী পৃষ্ঠে আসতে কোন বস্তুকে যদি নিয়ে আসতে চাই তাহলে মোট যে বাহ্যিক কার্য করতে হয় তার মান হচ্ছে মাইনাস gmm বাই r। এক্ষেত্রে কৃতকার্যের মান হচ্ছে gmm বাই r। এখানে মাইনাস চিহ্ন বোঝাচ্ছে যে কৃতকার্য ঋণাত্মক, অর্থাৎ আমাদের কাজ করতে হচ্ছে না, আকর্ষণ বলের প্রভাবে বস্তু আপনি আপ চলে আসছে। যদি এক্ষেত্রে আমরা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতাম সেক্ষেত্রেও কিন্তু কৃতকার্যের মান দাঁড়াতো w equal to gmm by r। তাহলে আমরা পেয়ে গেলাম
অসীম দূরত্ব থেকে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুকে নিয়ে আসতে কৃতকার্যের রাশিমালা, এবং এর সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভবের একক ও মাত্রা। যদি বলা হয় মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা কি, তাহলে আমরা বলবো কোনো একক ভরকে অসীম দূরত্ব থেকে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ বাহ্যিক কার্য করতে হয় তাকে আমরা বলছি সেই মহাকর্ষীয় ক্ষেত্রের বিভব বা মহাকর্ষীয় বিভব। তাহলে আমরা একটু আগে দেখলাম যে যখন আমরা একটি বস্তুকে অসীম দূরত্ব থেকে পৃথিবী, যার ব্যাসার্ধ ক্যাপিটাল এম এবং যার ভর ক্যাপিটাল এন, সেই গ্রহের পৃষ্ঠে নিয়ে আসবো, তখন আমাকে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যের মানটা হচ্ছে W ইকুয়াল টু মাইনাস GM স্মল m বাই R, বা কৃতকার্যের মান GM বাই R। এখন আমরা একটা অন্য একটা উদাহরণ দেখব। আমরা একটু আগে দেখলাম কৃতকার্য মানে বল ইনটু সরণ, আবার বল F মানে mv মাইনাস mu বাই t বা pf মাইনাস pi বাই t। তাহলে কি হচ্ছে? বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে t কে আমি লিখতে পারি t মাইনাস 0, তাহলে এটা কি দাঁড়ালো? ডেল t ডেল t। তাহলে আমরা কি বলতে পারি যে বল সমান সমান সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার। তাকে তাহলে ক্যালকুলাসের নিরিখে যদি ডেল টি এর মান খুব ক্ষুদ্র হয় তাহলে লিখতে পারি dp dt। এবং যদি আমার সরণটা খুব অল্প dx হয় তবে কৃতকার্য হবে w ইকুয়াল টু fs। এক্ষেত্রে বল কত? বল f সরণ dx। যেহেতু সরণ খুব ক্ষুদ্র তাই এটাকে আমি কিন্তু ধরতে পারি কৃতকার্যটা খুব ক্ষুদ্র, তাই dw ইকুয়াল টু দাঁড়ালো f dx। তাহলে dw ইকুয়াল টু কি দাঁড়ালো? dp dt ইনটু dx। তাহলে একটু সাজিয়ে নিই, dw ইকুয়াল টু dp dx dt। এখন x বলতে বোঝাচ্ছে সরণ, তাহলে অল্প সরণ মানে dx, তাহলে সরণের পরিবর্তন dx বাই dt। তাহলে কি দাঁড়াচ্ছে? বেগ। তাই dw ইকুয়াল টু দাঁড়াচ্ছে dp ইনটু v। কেন? কারণ v মানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন বা dx dt। এখন p মানে আমরা জানি ভরবেগ। তাহলে p মানে যদি ভরবেগ হয় তাহলে ভরবেগ মানে mv। তাহলে আমি যদি বলি dp, তাই কি দাঁড়াচ্ছে? d of mv। তো দেখো এই যে যখন ডেরিভেটিভ থাকবে এরকম, তখন সেই ডেরিভেটিভ বের করার সূত্রটা কি আমি একটু লিখে দিই এখানটা। d of a into b সমান সমান প্রথমটা আনছেন দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা আনছেন প্রথমটা ডেরিভেটিভ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে dp সমান সমান, এবার একটু খেয়াল করো, যখন আমি বলছি d of mv তবে আমি এই সূত্রে ফেলতেই পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? m dv প্লাস v dm। যেহেতু ভরের কোনো পরিবর্তন হয় না তাহলে m টা ধ্রুবক। m যদি ধ্রুবক হয় তাহলে সেক্ষেত্রে dm এর মানটা কত? শূন্য হবে। তাই dp ইকুয়াল টু কি দাঁড়ালো? m dv। তাহলে এই যে মানটা তাহলে আমি এখানে বসাই, তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি dw সমান সমান dp মানে m dv into v বা dw equal to mv
ডিভি। এটা কার মান? অল্প কৃতকার্যের মান। তাই মোট কৃতকার্য কত হবে? তাই সমাকলন করে পাই ইন্টিগ্রেশন dw সমান সমান ইন্টিগ্রেশন mv dv। এইবার দেখো আমি কি ইন্টিগ্রেশন mv dv বললাম বা ইন্টিগ্রেশন dw বললাম, তাহলে এবার আমি এই ইন্টিগ্রেশনের লিমিটটা দেব। সেই লিমিটটা দেওয়ার আগে আমি কতগুলো বাস্তবিক ক্ষেত্র ধরব। আমরা প্রথমে কেস 1 মানে প্রথম ক্ষেত্রটা ধরলাম, যেখানটায় একটা বস্তু প্রথমে স্থির ছিল, অর্থাৎ এর প্রাথমিক বেগটা ছিল 0। তাহলে একটা বস্তু যদি স্থির থাকে তার মানে তাকে কোনো রকম কিছু শক্তি বা কিছু প্রয়োগ করা হয়নি, সেক্ষেত্রে তাহলে আমাকে কোনো কাজ করতে হয়নি। তাই w ইনিশিয়ালটা হচ্ছে 0। আমি কি করলাম, এই বস্তুটার উপরে বা বস্তুটাকে শক্তি দিলাম। একে যখন শক্তি দিলাম তখন কি হলো, এই বস্তুটার শক্তি বেড়ে গেল, এই গতিশীল হয়ে গেল। এখন এর বেগটা হয়ে গেল। এটা করতে গিয়ে আমাকে যে পরিমাণ কার্য করতে হলো সেই কার্যটা তোমার হচ্ছে w। তাহলে আমি যখন কোনো কার্য করি তখন একটা বস্তু স্থির ছিল, যখন আমি w পরিমাণ কার্য করলাম তখন বস্তুটা v বেগ লাভ করলো। তাহলে এই যে এই নির্দিষ্ট ক্ষেত্রে, তাহলে এই সমাকলনের ক্ষেত্রে আমি কি বলতে পারবো, লিমিটটা কত? প্রথমে কৃতকার্য 0, বেগও 0। কৃতকার্য যখন w হলো তখন বেগটা হয়ে গেল v। তাহলে এই যে বললাম সেই নির্দিষ্ট ক্ষেত্রে মানে আমি এই সমাকলনটা এখানটা রাখলাম, এই কেসে তার লিমিটটা কি আছে সেটা আমি এখানে লিখছি। ইন্টিগ্রেশন 0 টু w dw সমান সমান ইন্টিগ্রেশন 0 টু v mv dv। তাই w এর dw এর ইন্টিগ্রেশন করলে কি হয়, w লিমিটটা 0 টু w সমান সমান m কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন v dv, লিমিটটা 0 টু v। তাই w মাইনাস 0 সমান সমান m। এটা কি দাঁড়াচ্ছে, v dv মানে v স্কয়ার বাই 2, লিমিটটা 0 টু v। তাই w ইকুয়াল টু m, v এর জায়গায় আপার লিমিট v স্কয়ার বাই 2 মাইনাস v এর জায়গায় লোয়ার লিমিট 0 স্কয়ার বাই 2। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি অতএব w ইকুয়াল টু হাফ m v স্কয়ার। তার মানে একটা বস্তুকে বা একটা স্থির বস্তুকে v বেগে গতিশীল করতে আমার যে পরিমাণ কার্য করতে হলো সেটা হচ্ছে হাফ m v স্কয়ার, এবং এই কার্যটাই এর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে এই কার্যটাকে আমরা বলছি তার গতিশক্তি E সমান সমান হাফ m v স্কয়ার। এখন এই যে গতিশক্তির রাশিমালাটা আছে সেই রাশিমালাটাকে আমরা অন্যটার রূপে লিখতে পারি E ইকুয়াল টু হাফ m স্কয়ার v স্কয়ার বাই m। দেখো আমি উপরে এবং নিচে m দিয়ে গুণ করলাম, তাহলে এখানে m স্কয়ার v স্কয়ার রাশিটা আসলো হাফ, তার মানে mv তার স্কয়ার বাই m, তার মানে p স্কয়ার বাই 2m। তাহলে আমি পেয়ে গেলাম গতিশক্তি ইকুয়াল টু p স্কয়ার বাই 2m। এখন আমরা এক্ষেত্রে একটা কাজ করব, আমরা যে কেসটা নিলাম সেখানটা আমরা অন্য একটা অল্টারনেটিভ কেসও নিচ্ছি, যে কেসটাতে আমাদের হচ্ছে যাকে আমরা বলছি কেস 2, সেখানটা আমরা ধরছি যে একটা বস্তু প্রথমে u বেগে গতিশীল ছিল, এবার সেই অবস্থা স্বাভাবিকভাবে গতিশীল ছিল। এই অবস্থায় কি করলাম, আমি তাকে তার বেগটা বাড়াতে চাইলাম, এবং এই বাড়াতে গিয়ে আমাকে যে পরিমাণ কার্য করতে হলো সেটা তোমার হচ্ছে ধরে নাও w। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে লিমিটের একটা জায়গাতে শুধু চেঞ্জ হচ্ছে, যে যখন আমি কোনো কার্য করি তখন ওর বেগটা ছিল u, এবং যখন কার্য করলাম তখন ওর বেগটা হয়ে গেল v। তাহলে লিমিটটা কি দাঁড়ালো, u থেকে v। তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবর্তনগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমার লিমিটটাই চেঞ্জ হচ্ছে। তাই কি দাঁড়াচ্ছে, w ইকুয়াল টু হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। এই যে এখান থেকে তাহলে আমি লিখতে পারি w ইকুয়াল টু হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। তাহলে প্রথমে গতিশক্তি ছিল হাফ m v স্কয়ার, পরে গতিশক্তি হলো হাফ m v স্কয়ার। তাহলে প্রথমে ছিল হাফ m u স্কয়ার, পরে হলো হাফ m v স্কয়ার। তাহলে পরিবর্তন কত হলো,
হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। তাহলে সেই কারণেই বলছি W সমান সমান বা W মানে হচ্ছে কৃতকার্য সমান সমান গতিশক্তির পরিবর্তন। এবং এই যে এটা হচ্ছে আমরা একে আমরা বলছি কার্য শক্তি উপপাদ্য। আমাদের মহাকর্ষ চ্যাপ্টারে কিন্তু এই কার্যের রাশিমালাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই কার্যশক্তি উপপাদ্যের এই সূত্রটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রে আমাদের এই কার্যশক্তি উপপাদ্যের প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। এবার দেখো আমি একটা বিশেষ ক্ষেত্র বলছি যেখানে আমরা ধরে নিচ্ছি এটা একটা পৃথিবী, যে পৃথিবীর ভর হচ্ছে m, ব্যাসার্ধ r এবং ঘনত্ব হচ্ছে ρ। সেই পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তু আছে যে বস্তুটার ভর m এবং তাকে আমরা কি করলাম এখান থেকে মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে গেলাম। তাহলে কতটা কার্য করতে হবে? সেক্ষেত্রে কার্যের মান হচ্ছে gm বাই r। এখন আমরা যদি ধরি যে এই যে বস্তুটা সেই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে যাওয়ার ক্ষেত্রে আমি এই বস্তুটার যখন বেগ বা এই বস্তুটার মধ্যে যখন ভি বেগের সঞ্চার করলাম তখনই সে পৃথিবী থেকে পৃথিবী পৃষ্ঠ হতে অসীম দূরত্বে গেল। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে আমি বলতে পারবো যে তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই বস্তুটাকে অসীম দূরত্বে পাঠাতে গেলে আমাদের এই বস্তুটাকে একটা বেগ দিতে হবে এবং সেই বেগের মান যদি এই যে gmm/r অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে অসীমে যাওয়ার জন্য যে কৃতকার্য তার থেকে যে কম কার্য বা কম শক্তি যদি ওকে দেওয়া যায় তাহলে সেই বস্তুটা কিন্তু পৃথিবীর আকর্ষণের সীমা ত্যাগ করতে পারবে না। তাহলে পৃথিবীর আকর্ষণের সীমা ত্যাগ করতে গেলে সেই বস্তুকে যে পরিমাণ শক্তি দিতে হবে সেই শক্তির মানটা অবশ্যই gmm/r এর সমান বা বেশি হতে হবে। তাহলে যে কোনো বস্তুকে যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পাঠাতে গেলে একটি ন্যূনতম বেগ দরকার। আমি ধরে নিচ্ছি যে পৃথিবীর ক্ষেত্রে যখন কোনো বস্তুকে ভিই বেগ দেওয়া হচ্ছে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে থাকা কোনো বস্তুর বেগ v এর সমান যখন হচ্ছে তখনই সে শুধু পৃথিবী পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে যাচ্ছে। এক্ষেত্রে যদি বস্তুর বেগ v থেকে বেশি হয় তবেও সে অসীম দূরত্বে যেতে পারবে এবং অসীম দূরত্বে যাওয়ার পরে সে একটা বেগ সহ গতিশীল হবে। কিন্তু যখন তার বেগ vE হবে তখন সেই বস্তুটা শুধুমাত্র পৃথিবী পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে অসীম দূরত্বেই যাবে এবং সেখানে গিয়ে গতিহীন থাকবে, কারণ তার কাছে উদ্বৃত্ত কোনো শক্তি থাকবে না। অর্থাৎ যা সেই বস্তুটার পৃথিবী পৃষ্ঠের আকর্ষণ ত্যাগ করার জন্য যে পরিমাণ ন্যূনতম শক্তি প্রয়োজন ছিল তাকে ঠিক ততটা শক্তি দেওয়া হয়েছে। কিন্তু যদি তাকে বেশি শক্তি দেওয়া যায় তাহলে সেই অতিরিক্ত শক্তিটার সাহায্যে সে কি করবে? অসীম দূরত্বে গিয়েও গতিশীল হতে পারবে। তাহলে এখানটায় ভিই হচ্ছে সেই ন্যূনতম বেগ যে ন্যূনতম বেগের জন্য কোনো একটি বস্তু সেই ন্যূনতম গতিশক্তি অর্জন করবে যে গতিশক্তির দরুন সেই বস্তু যে কোনো গ্রহের পৃষ্ঠ হতে অসীম দূরত্বে যেতে পারবে। তাহলে এই যে ন্যূনতম বেগ তাকে আমরা বলছি এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ। তাহলে মুক্তি বেগ হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে মুক্তি বেগের হওয়ার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বেগের মান ভিই, তাহলে গতিশক্তির মান হাফ এম ভিই স্কয়ার যাকে আমরা বলছি কৃতকার্যের সমান হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হাফ এম ভিই স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? জিএম স্মল এম বাই আর বা ভিই স্কয়ার ইকুয়াল টু জিএম বাই আর বা ভিই ইকুয়াল টু √2 জিএম বাই আর। এই যে রাশিমালাটা হলো সেটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ বা যে কোনো গ্রহের পৃষ্ঠ হতে অসীম দূরত্বে কোনো বস্তুকে নিক্ষেপ করতে গেলে ন্যূনতম কত বেগ দরকার
বা ন্যূনতম কত বেগ প্রদান করলে সেই বস্তু পৃথিবী পৃষ্ঠ বা সেই গ্রহের পৃষ্ঠের আকর্ষণ সীমা ত্যাগ করতে পারবে তার রাশিমালা। এখন এই রাশিমালাতে দেখো স্মল m নেই, অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারছি আমি কোন বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে নিক্ষেপ করতে চাই তার ভরের উপর মুক্তিবেগের মান নির্ভর করছে না, নির্ভর করছে গ্রহের ভর এবং গ্রহের ব্যাসার্ধের উপরে। এখন এই ক্ষেত্রে দেখো আমরা একটা কথা বলতে পারি, আমরা পড়েছিলাম মহাকর্ষ চ্যাপ্টারের প্রথম দিকে g ইকুয়াল টু মানে স্মল g ইকুয়াল টু gm বাই r স্কয়ার। তাহলে এখান থেকে বলতে পারি gm বাই r ইকুয়াল টু gr। তাহলে এই যে দেখো gm বাই r আছে, তাহলে তার জায়গায় কি লিখতে পারি v ইকুয়াল টু √2 gr। ঠিক একই ভাবে দেখো আমরা আরো লিখতে পারি, আমরা পেয়েছি VE ইকুয়াল টু √2 gm বাই r বা √2 g বাই r। m মানে কি ভর, মানে আয়তন, পৃথিবী যেহেতু গোলক তাহলে তার আয়তন কত 4/3 পাই r কিউব ইনটু ঘনত্ব। তাহলে কি দাঁড়ালো √8/3 পাই g রো r স্কয়ার। তাহলে r বেরিয়ে গেল √8/3 পাই g রো। তাহলে আমরা পেয়ে গেলাম মুক্তিবেগের তিনটি রাশিমালা, এবং তিনটি রাশিমালা দেখো মুক্তিবেগের মান r এর উপরে তিনটি রাশিমালার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সম্পর্কের বা ভিন্ন ভিন্ন ভাবে নির্ভর করছে। আমরা যদি দেখি VE ইকুয়াল টু √2 gm বাই r, তাহলে আমরা বলতে পারি m যদি কনস্ট্যান্ট হয় অর্থাৎ গ্রহের ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে VE প্রপোর্শনাল টু 1/√r। এবং VE ইকুয়াল টু √2 gr যদি লিখি এবং স্মল g যদি আমি কনস্ট্যান্ট ধরি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে বলতে পারবো VE প্রপোর্শনাল টু √r। আবার VE ইকুয়াল টু r √8/3 পাই g রো যদি ধরি, তাহলে যদি রোটা কনস্ট্যান্ট থাকে অর্থাৎ গ্রহের ঘনত্ব যদি কনস্ট্যান্ট থাকে তাহলে VE প্রপোর্শনাল টু r। তাহলে VE টা r এর উপরে ভিন্ন ভিন্ন ভাবে নির্ভর করছে, কিন্তু কোন নির্দিষ্ট সূত্র অনুযায়ী নির্ভর করবে সেটা নির্ভর করছে তার শর্ত কি দেওয়া আছে। সেক্ষেত্রে ভর ধ্রুবক না অভিকর্ষ ত্বরণ ধ্রুবক না ঘনত্ব ধ্রুবক, সেই শর্তের উপরে নির্ভর করছে যে VE এর সঙ্গে r এর কোন সম্পর্কটি আমরা ব্যবহার করব। আমরা একটু আগে দেখলাম VE ইকুয়াল টু √2 gr। এখন দেখো আমরা এটাও বলতে পারি যে g এর মান কত 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, r এর মান 6400 কিলোমিটার মানে ইনটু 10⁻³ এত মিটার। তাহলে v এর মান কত হয় সেখানটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এর মান পাবো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 11.2 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে মুক্তিবেগের মান। এক্ষেত্রে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ রাশিমালা আমি বের করছি, যে আমরা দেখেছি এই ধরো একটা গ্রহ যার ব্যাসার্ধ ক্যাপিটাল R, ভর হচ্ছে m। এবার ধরে নাও কোন একটা বস্তু এই অবস্থানে আছে অর্থাৎ তার কেন্দ্র থেকে সেই বস্তুর দূরত্ব স্মল r। তাহলে আমরা এই স্মল r দূরত্ব থেকে যদি তাকে আমি অসীম দূরত্বে পাঠাতে চাই, অর্থাৎ প্রথমে দূরত্ব ছিল r, পরের দূরত্ব হয়ে গেল অসীম, সেক্ষেত্রে কতটা কৃতকার্য করতে হবে তোমরা খেয়াল করে দেখো। আমরা এই জায়গায় পেয়েছিলাম dw সমান সমান gm স্মল m বাই x স্কয়ার dx, এবং যখন সমাকলন করলাম তাহলে লিমিট আসলো। তাহলে আমাদের এই নির্দিষ্ট সমস্যার ক্ষেত্রে আমরা যখন r দূরত্বে ছিল গ্রহটা, সেক্ষেত্রে আমি কোনো কার্য করিনি, এবং যখন তাকে আমি অসীম দূরত্বে নিয়ে গেলাম তখন তার কার্য হলো w। তাহলে সেক্ষেত্রে w ইকুয়াল, তাহলে আমি একটু স্টেপ জাম্প করছি,
আমরা জানি যে dw এর ইন্টিগ্রেশন করে w হয়, লিমিটটা বসাতে হবে কত 0 টু w, এবং সেটা বসালে কিন্তু আবার w ই আসে। যাই হোক, gm এর ইন্টিগ্রেশন r টু ইনফিনিটি 1/x স্কয়ার dx। দেখো আমরা আগেরবার যখন এখানে ক্যাপিটাল আর নিয়েছিলাম তখন কি এসেছিল -1 বাই ক্যাপিটাল আর, এখন আছে এখানে স্মল আর, তাহলে কি দাঁড়াবে -1 বাই স্মল আর, তাহলে কি দাঁড়াচ্ছে w ইকুয়াল টু -gm m বাই স্মল আর। তার মানে এই r দূরত্ব থেকে অসীমে যদি নিয়ে যেতে হয় তাহলে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যের মানটা হচ্ছে gm m বাই স্মল আর। এখন আমি ধরছি যে এই r দূরত্ব থেকে এই বস্তুটাকে ve' বেগে দিয়ে উৎক্ষেপ করা যায় তবে সে অসীমে যেতে পারবে। তাহলে v' বেগে কোনো m ভরের বস্তুকে যদি উৎক্ষেপ করা হয় তাহলে তার গতিশক্তি হবে হাফ m v স্কয়ার, এবং সেই গতিশক্তি v' এর স্কয়ার, এবং সেই গতিশক্তির জন্য সে যদি অসীমে যায় তাহলে তাকে যে পরিমাণ কার্য করতে হতো সেটা হচ্ছে gm বাই স্মল আর। তাহলে এখান থেকে পাচ্ছি v' তার স্কয়ার ইকুয়াল টু gm বাই স্মল আর, তাহলে v' ইকুয়াল টু √2 gm বাই স্মল আর। তাহলে খুব স্পষ্টভাবে আমি বলতে পারছি v' বাই ve সমান সমান √v' মানে কি ছিল gm 2gm বাই স্মল আর ইনটু এর মানটা তাহলে কি হবে উল্টে যাবে, তাহলে ক্যাপিটাল R বাই 2gm বা √r বাই স্মল আর। খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ যে দুটো ভিন্ন ভিন্ন অবস্থানে মুক্তিবেগের রাশিমালা বা মুক্তিবেগের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই সংক্রান্ত। এবার আমরা আলোচনা করব আমাদের অন্য একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র দেখা যাক। দেখো আমাদের এই ছবিতে যেটা আমরা বোঝাতে চেয়েছি যে ক্যাপিটাল M ভরের একটি গ্রহ আছে যার ব্যাসার্ধ ক্যাপিটাল R, এবং তার পৃষ্ঠ হতে h দূরত্বে একটি কাল্পনিক কক্ষপথ আছে যে কক্ষপথ বরাবর একটি স্মল m ভরের কৃত্রিম উপগ্রহ স্মল v বেগে পরিভ্রমণ করছে। তাহলে এই পরিভ্রমণের কালে এই যে m ভরের যে উপগ্রহ সেই উপগ্রহ স্মল v বেগে যখন পরিভ্রমণ করছে কোনো একটি অবস্থানে তার অপকেন্দ্র বল হচ্ছে mv²/r, এবং তার কেন্দ্রাভিমুখী বল মহাকর্ষের সূত্র অনুযায়ী g ক্যাপিটাল M স্মল m বাই দূরত্ব মানে স্মল r তার বর্গ। তাহলে আমরা জানি যে যদি এই কক্ষপথটা স্থায়ী হয়, অর্থাৎ যদি এই কৃত্রিম উপগ্রহ বাইরেও না যায় বা পৃথিবীর কাছেও না আসে, তাহলে সেক্ষেত্রে এই দুটো বলের মান সমান। তাহলে আমরা পেয়েছিলাম mv²/r সমান সমান gm m বাই r² কেটে গেল। তাহলে mv² সমান সমান gm m বাই r। দেখো এখান থেকে আমি পেয়েছি হাফ mv² অর্থাৎ গতিশক্তি সমান সমান gm m বাই 2r, তার মানে E কে গতিশক্তি gm m বাই 2r। ঠিক একই ভাবে আমরা দেখো স্থিতিশক্তি EP সমান সমান কৃতকার্য, অর্থাৎ এক্ষেত্রে আমরা যে পরিমাণ কৃতকার্য করেছি এই উপগ্রহটাকে এখানে আনার জন্য সেই পরিমাণ কৃতকার্যের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত আছে, এবং তার মানটা আমরা দেখেছিলাম -gm m বাই r। এবার এই জায়গায় একটু বলি স্থিতিশক্তির বিষয়টা কি, যে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করা হলে সেই বস্তু পুনরায় তার পূর্বের অবস্থানে ফিরে আসতে চায়। তাহলে তার অবস্থানের পরিবর্তন করলে সে যে পূর্বাবস্থায় ফিরে আসার জন্য যে একটা শক্তি লাভ করছে একেই বলছি তার আমরা স্থিতিশক্তি। এখন কোনো একটি কৃত্রিম উপগ্রহকে আমি কোনো একটা অবস্থানে নিয়ে এসেছি, তাহলে এই আনতে আমাকে একটা কাজ করতে হয়েছে, তাহলে এই কৃতকার্যটাই তার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা স্থিতিশক্তি বলতে পারি কৃতকার্য W সমান -gm বাই r। তাহলে মোট শক্তি কত হয়ে গেল? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, তাই কি দাঁড়াচ্ছে gm m
বাই 2r প্লাস মাইনাস gm m বাই r, ক্যালকুলেশন করো, দেখো পাবে মাইনাস gm m বাই 2r। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ek ইকুয়াল টু gmm বাই 2r, ep ইকুয়াল টু মাইনাস gmm বাই r এবং et ইকুয়াল টু মাইনাস gmm বাই 2r। দেখো এখানে প্রথমেই যেটা আমি পেলাম এই তিনটি জায়গা থেকে, তাহলে ek এই যে দেখো gmm বাই 2r, এখানে মাইনাস gmm বাই 2r, তাহলে মাইনাসটাই থাকছে, তাহলে ek ইকুয়াল টু মাইনাস et, প্রথম সূত্র। তারপর আর কি বলতে পারি? দেখো আমি যদি ep এর কথা বলি, ep ইকুয়াল টু মাইনাস gmm বাই r, উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করলাম, তাই 2টা বাইরে চলে গেল, মাইনাস gmm বাই 2r মানে 2et, তাহলে ep ইকুয়াল টু 2et। আবার মাইনাস et মানে হচ্ছে ek, তাহলে et ইকুয়াল টু মাইনাস 2ek, তাহলে ep ইকুয়াল টু কি দাঁড়ালো? মাইনাস 2ek। তোমরা যারা ক্লাস 11 এ পড়ছো, ঠিক এই একই ধরনের রাশিমালা তোমরা পরমাণু গঠনেও পড়েছো, সেক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেশনটা অনেকটাই একই রকম। আমি আশা করব যে আমি কিছুদিন পরে তোমাদের হচ্ছে ক্লাস 12 এ যখন পরমাণু গঠন চ্যাপ্টার পড়াবো তখন সেই সংক্রান্ত আলোচনাগুলো করব। এছাড়াও তোমরা যদি ক্লাস 12 এর আমার ভিডিওগুলো দেখো, তাহলে সেখানটা নিশ্চয়ই এই সংক্রান্ত আলোচনা তোমরা পেয়ে যাবে, এখনই তোমরা সেটা দেখে নিতে পারো তোমাদের অসুবিধা থাকলে। তাহলে আমরা আজকে কিন্তু মোটামুটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি, স্থিতিশক্তি এবং মোট শক্তির রাশিমালা সম্পর্কে আলোচনা করতে পারলাম। যদি তোমরা এই ছবিটা খুব ভালো করে দেখো, তাহলে এখানে দেখতে পাবে যে আমরা কি করেছি, পৃথিবীর বা একটা গ্রহ ধরলাম যার চারিদিক দিয়ে একটি কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে, যার মধ্যে এক ব্যক্তি আছে যার ভর হচ্ছে স্মল m। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, আমি ধরে নিচ্ছি সেই ব্যক্তির যে ওজন সেটা হচ্ছে w। আমরা একটু আগে দেখেছি স্থায়ী কক্ষপথের ক্ষেত্রে mv²/r ইকুয়াল টু gm m বাই r² দাঁড়াচ্ছে। আর আমরা কি বলতে পারি, যে ধরে নাও এই যে ব্যক্তি আছে সেই ব্যক্তি পৃথিবীর কেন্দ্র বরাবর ওজন ক্রিয়া করছে এবং তার সঙ্গে ক্রিয়া করছে এই আকর্ষণ বল, তাহলে কেন্দ্রাভিমুখী বলটা হচ্ছে w প্লাস gm m বাই r² এবং বাইরের দিকে ক্রিয়া করছে m v² বাই r। তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থায় থাকার শর্ত। কিন্তু আমরা একটু আগেই বলতে পারি, এখান থেকে কি বলতে পারি, যে w ইকুয়াল টু m v² বাই r মাইনাস gm m বাই r²। এখন দেখো একটু আগে আমরা কি বললাম, এই দুটো রাশির সমান, তাহলে এদের বিয়োগফলটা শূন্য, তাই w ইকুয়াল টু 0। অর্থাৎ এই ক্ষেত্রে এই ব্যক্তির এখানটায় নিজেকে ভারহীন বলে মনে হয়। এবার এই ভারহীনতা এখানে আমরা সমীকরণের সাহায্যে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করছি তত্ত্বগতভাবে। আমরা এই ব্যক্তিকে হয়তো আমি এখানে আঁকালাম, ধরে নাও এখানে একজন ব্যক্তি আছে, অর্থাৎ এই ব্যক্তি এখানে আছে। এখন এই অবস্থায় আমরা যদি ভাবি যে কোনটা সুতো দিয়ে তাকে আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে টানছি, তাহলে এই ক্ষেত্রে যে আকর্ষণ বলটা কাজ করছে সেই আকর্ষণ বলটা হচ্ছে gm m বাই x² এবং এই ক্ষেত্রে অপকেন্দ্র বলটা হচ্ছে m v² বাই r। দেখো তাহলে এই বিন্দুতে এই বস্তুর গতি কোন দিকে, স্পর্শক বরাবর এই দিকে, যার বেগ হচ্ছে v। তাহলে এখন এই বরাবর যে স্পর্শক বরাবর বেগ v, সেই v বরাবর বেগের দরুন, সেই v বেগের দরুন ও অপকেন্দ্র বল অনুভব করছে m v² বাই r। তাহলে এই ক্ষেত্রে দেখো যদি m v² বাই r এবং gm m বাই r² যদি সমান হয়, তার মানে এই বরাবর সরণ হচ্ছে না। এর অর্থ হচ্ছে ওটা স্থায়ী কক্ষপথ বা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারছে। এবার এই ক্ষেত্রে দেখো এটা স্পর্শক, এটা অরি অর্থাৎ ব্যাসার্ধ বরাবর, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি।
তাহলে এই যে দুটো বল, সেই দুটো বলের কিন্তু কোনো প্রভাব বেগের অভিমুখের উপরে পড়ছে না, তার ফলে ওই বিন্দু থেকে বস্তু কিন্তু প্রায় সমগতিতে সমবৃত্তীয় পথেই ঘুরতে পারছে। এক্ষেত্রে একটা কথা বলি যে এক্ষেত্রে অপকেন্দ্র বলকে আমরা অলিক বল বলছি। সেই অলিক বল বলার কারণটা আমি পরবর্তী একটা ছবিতে একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো, আমি এখানটায় একটি বৃত্ত এঁকেছি, যে বৃত্ত বরাবর বস্তুটি পরিভ্রমণ করছে। এখন কি হচ্ছে, একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এখানে এ বিন্দু আছে। তাহলে এবার যখন একটা বস্তু এই বৃত্তপথ বরাবর পরিভ্রমণ করছে, ধরে না যখন বস্তুটা এই বিন্দুতে আসলো, সেই এই বিন্দুতে আসার ক্ষেত্রে এখান থেকে হঠাৎ করে যে সুতোর সাহায্যে বাধা অবস্থায় পরিভ্রমণ করছে সেই সুতোটা ছিঁড়ে গেল। তাই যখনই এখানে সুতোটা ছিঁড়ে গেল, তখন কি হবে, ওই বস্তু যেহেতু কোন একটা বস্তু যে কোনো বিন্দুতে বেগটা স্পর্শক বরাবর হয়, তাহলে সেই বস্তু কি করবে, এখান থেকে স্পর্শক বরাবর গতিশীল হবে। স্পর্শক বরাবর গতিশীল। এখন যে বাইরে দাঁড়িয়ে আছে সে কি দেখলো, যে এই বিন্দুটা স্পর্শক বরাবর গতিশীল, তাই সে ঠিকটাই দেখলো। কিন্তু ঠিক এই বিন্দুতেই যে ছিল সে কি দেখবে, সেটা এবার দেখি। এই যে সে তো এই বৃত্তপথ বরাবর ঘুরছিল এবং এই বিন্দুতে থাকাকালীন বস্তুটা এখান থেকে সরে গেল, ছিটকে গেল। কিন্তু বস্তুটা যখন ছিটকে যাচ্ছে, এই বিন্দুটাও তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আসলো, কিছুক্ষণ পরে এই বিন্দুটা গতিশীল হয়ে এখানে আসলো, কিছুক্ষণ পরে এখানে আসলো এবং এখানে আসলো। এবং যখন এই বিন্দুটাও গতিশীল হচ্ছে, তখন এই বস্তুটাও গতিশীল হয়েছে। যদি দেখা যায় যে আমরা যদি কাল্পনিকভাবে এটা সরলরেখা হিসেবে আঁকাই, তাহলে আমরা দেখতে পাবো যখন এই বিন্দুটা এখানে আসছে তখন এই বস্তুটাও এখানে আসছে, যখন এই বিন্দুটা এখানে আসছে তখন এই বস্তুটাও এখানে আসছে, এবং যখন এই বিন্দুটা এখানে আসছে তখন বস্তুটা এখানে আসছে। এবং পরবর্তীতে যদি আমি আরো খেয়াল করি, তাহলে দেখতে পাবো এইভাবে যাচ্ছে। এবার একটু খেয়াল করে দেখো, প্রথম অবস্থায় অর্থাৎ সিতে এই দুজনের মধ্যে যা দূরত্ব ছিল, যখন ডিতে গেল তখন এই দূরত্ব বেড়ে গেল এবং দূরত্ব দেখো কেন্দ্রের থেকে দূরত্ব বেড়ে গেল। সেই কারণে আমরা একে বলছি অপকেন্দ্র বল। সেই কারণে অপকেন্দ্র বলকে আমরা বলছি অলিক বল। তাহলে আজকে আমরা মহাকর্ষ নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী দিন মহাকর্ষ বিষয়ে কিছু গাণিতিক সমস্যা এবং কিছু খুব গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব, এবং সেক্ষেত্রে তোমাদের যাতে অঙ্কগুলো খুব সহজে করতে পারো তার জন্য আমি কিছু হিন্ট দেব। আশা করছি তোমরা মহাকর্ষ চ্যাপ্টারটা পুরোটা পড়বে এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে সেটা জানাবে। সুস্থ থেকো, ভালো থেকো।